বহুব্রীহি সমাস। আমি একটা উদাহরণ দিয়ে শুরু করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। বিনা পানিতে চা সমান সমান বিনা পানি। বিনা পূর্বপদ, পানি পরপদ। বিনা মানে বাদ্যযন্ত্র, পানি মানে হাত। আগের যে সমস্ত সমাস আলোচনা করেছি দেখেছি হয় উভয় পদ প্রাধান্য পেয়েছে, না হলে পরপদ প্রাধান্য পেয়েছে। এই সমাসে আমরা দেখব এই দুটো পদের মধ্যে অর্থাৎ পূর্বপদও প্রাধান্য পাবে না, পরপদও প্রাধান্য পাবে না, তৃতীয় কোনো পদ প্রাধান্য পাবে। কি করে সম্ভব দেখি। বিনা মানে বাদ্যযন্ত্র, এখানে বিনা অর্থ প্রকাশ পায়নি। পানির মানে হচ্ছে হাত, হাতের অর্থ প্রকাশ পায়নি। বিনা পানি মানে হচ্ছে সরস্বতী, তৃতীয় কোনো অর্থ চলে আসছে। পূর্বপদের অর্থ নিচ্ছি না, পরপদের অর্থ নিচ্ছি না, পূর্বপদকে প্রাধান্য দিচ্ছি না, পরপদকে প্রাধান্য দিচ্ছি না, তৃতীয় কোনো পদকে প্রাধান্য দিচ্ছি, তাই না? তাই যে সমাসে পূর্বপদ বা পরপদ কোনো পদই প্রাধান্য না পেয়ে তৃতীয় কোনো পদ প্রাধান্য পায় তাকে বলা হবে বহুব্রীহি সমাস। আরো দু একটা উদাহরণ দিই। নীল কণ্ঠ যার সমান নীল কণ্ঠ। দেখো, নীল পূর্বপদ, কণ্ঠ পরপদ। নীলকণ্ঠ মানে শিব, তাহলে নীলকেও প্রাধান্য দিচ্ছি না, কণ্ঠকেও প্রাধান্য দিচ্ছি না, তৃতীয় অর্থ শিব চলে আসছে। কিংবা পিত অম্বর যা সমান পীতাম্বর। পীতাম্বর, পীতাম্বর মানে হচ্ছে বিষ্ণু। পিত, পিত কালার, অম্বর, অম্বর মানে আকাশ, কিন্তু আকাশকেও দিচ্ছি না, পিতকেও দিচ্ছি না, এটা হয়ে যাচ্ছে তৃতীয় অর্থ পীতাম্বর বা বিষ্ণু। এবার বহুব্রীহি সমাসের শ্রেণী বিভাগ আলোচনা করব। বহুব্রীহি সমাসেরও বিভিন্ন শ্রেণী বিভাগ আছে, একটা বইয়ে এক এক রকম শ্রেণী বিভাগ আছে। আমি মোটামুটি যেগুলো তোমাদের দরকার সেই শ্রেণী বিভাগগুলো নিয়ে আলোচনা করবো, যেগুলো দরকার নেই সেগুলো নিয়ে এখন আলোচনা করার সময় নেই, আর তোমাদের দরকারও নেই। আচ্ছা, সাধারণত বহুব্রীহি সমাসকে দুটি ভাগে ভাগ করা যায়। কি কি? এক, সমানাধিকরণ, একটা হচ্ছে সমানাধিকরণ, আর একটা হচ্ছে ব্যাধিকরণ। ব্যাধিকরণ, সমানাধিকরণ আর ব্যাধিকরণ, সাধারণত এই দুটি ভাগে ভাগ করা যায়, একটা সমানাধিকরণ আর একটা হচ্ছে ব্যাধিকরণ। এবার আমরা দেখবো সমান অধিকরণ কাকে বলে। সমানাধিকরণ উদাহরণ দেখি। গৌর অঙ্গ যার সমান গৌরাঙ্গ। গৌর অঙ্গ যার সমান গৌরাঙ্গ। দেখো এখানে কি বিভক্তি আছে? গৌরের শূন্য বিভক্তি আছে। অঙ্গদের কোন বিভক্তি আছে? শূন্য বিভক্তি আছে। দুটোতেই শূন্য বিভক্তি আছে। তাহলে যে বহুব্রীহি সমাসের পূর্বপদ এবং পরপদে একই বিভক্তি থাকে তাকে বলা হয় সমানাধিকরণ বহুব্রীহি। যে বহুব্রীহি সমাসের পূর্বপদে এবং পরপদে একই বিভক্তি থাকে তাকে বলা হয় সমানাধিকরণ বহুব্রীহি। আরো একটা উদাহরণ দেখি। ধর নীলকণ্ঠ যার, যেটা দিয়েছিলাম, নীল কণ্ঠ যার, এখানে দেখো দুটোতেই শূন্য বিভক্তি আছে, শূন্য বিভক্তি আছে। আরো দেখি একটা উদাহরণ। নদী মাতা যার, এখানেও শূন্য বিভক্তি আছে, নদীমাতৃক। নদীমাতৃক, এখানেও দুটোতেই শূন্য বিভক্তি আছে। তাহলে যে বহুব্রীহি সমাসের পূর্বপদ এবং পরপদে একই বিভক্তি থাকে তাকে বলা হয় সমানাধিকরণ বহুব্রীহি। এই সমানাধিকরণের বেশ কয়েকটা ভাগ আছে। একটা হচ্ছে সংখ্যাপূর্ব সমানাধিকরণ বহুব্রীহি, তারপরে হচ্ছে ব্যতিহার সমানাধিকরণ বহুব্রীহি, তারপরে হচ্ছে প্রাদি। প্রাদি মানে হচ্ছে ওই যে বললাম প্রাদি তৎপুরুষ বা উপসর্গ তৎপুরুষ, আর একটা আছে ন অর্থক তৎপুরুষ। আচ্ছা দেখি,
সংখ্যাপূর্ব নিয়ম, সংখ্যাপূর্ব সমানাধিকরণ বহুব্রীহি। 10 আনন যার সমান 10 পূর্বপদ কি থাকছে? সংখ্যাবাচক, সংখ্যাবাচক পূর্বপদ থাকছে, তাই না? সংখ্যাবাচক যদি পূর্বপদ থাকে, যে বহুব্রীহি সমাসে সংখ্যাবাচক পদ পূর্বে থাকবে তাকে বলা হয় সংখ্যাপূর্ব সমানাধিকরণ বহুব্রীহি। আরো একটা উদাহরণ দেখি। শর্ট মানে 6, আনন যা সমান সরানন, সমান সরানন। সরানন হচ্ছে কার্তিকের অপর নাম, কার্তিকের 6টা মুখ ছিল। আচ্ছা, ব্যতিহার বহুব্রীহি সমাস। এখানে কি হবে? একাধিক একটা কাজ উভয় পদে করবে বা সমস্ত পদে ক্রিয়া বিনিময় বোঝাবে, একটাই কাজই করবে, ঠিক আছে? যেমন উদাহরণটা দিই তাহলে বুঝতে পারা ভালো। হাতাহাতি, হাতাহাতি দেখি, হাতে হাতে যে যুদ্ধ। দেখো, হাতাহাতি সমস্ত পদকে ক্রিয়া বিনিময় বোঝাচ্ছে, একই কাজ করছে। এই হাতে হাতে যে যুদ্ধ, ক্রিয়া বিনিময় বোঝালে সেটা হবে ব্যতিহার বহুব্রীহি। আরো দু একটা দেখি। তর্কাতর্কি, তর্কাতর্কি, তর্কাতর্কি কি হবে? তর্কে তর্কে যে যুদ্ধ। চুলোচুলি, চুল টেনে টেনে যে যুদ্ধ, ইত্যাদি ইত্যাদি। এবার আমরা আসি প্রাদি বা উপসর্গ বহুব্রীহি। যখন পূর্বপদে উপসর্গ থাকবে তখন হবে সেটা প্রাদি বা উপসর্গ বহুব্রীহি সমাস। দেখি উদাহরণ। প্রাদি, প্রাদি বহুব্রীহি। যেমন বিশ্রী, বিগত হয়েছে শ্রী যার। এই বিটা একটা উপসর্গ, তাহলে যে বহুব্রীহি সমাসে পূর্বপদে একটি বিশেষ উপসর্গ থাকবে তাকে বলা হবে প্রাদি বা উপসর্গ বহুব্রীহি সমাস। আরো দেখি। বিরাগ, বিগত হয়েছে রাগ যার, অথবা সুশ্রী, সুন্দর শ্রী যার, সুশ্রী। এই সুটা হচ্ছে একটি উপসর্গ। তাহলে যে বহুব্রীহি সমাসের পূর্বপদ উপসর্গ হবে তাকে বলা হবে উপসর্গ বা প্রাদি বহুব্রীহি সমাস। আচ্ছা, তারপরে দেখি না বহুব্রীহি। এটা তো খুব সহজ, যে বহুব্রীহি সমাসের পূর্বপদ না হবে। দেখি, এটা মাথায় রাখতে হবে, আমরা একটি পদের ব্যাসবাক্য যেমন হবে করব, আমাদের সমাসও কিন্তু তেমন হবে। যেমন উদাহরণ দিই আমি। এটা বললাম আমি না বহুব্রীহি, নং বহুব্রীহি, নং বহুব্রীহি। যেমন ধরো, নেই জ্ঞান যার সমান অজ্ঞান। সরি, অজ্ঞান, নেই জ্ঞান যার সমান অজ্ঞান। এটা হয়ে যাবে বহুব্রীহি বা না বহুব্রীহি সমাস। কিন্তু যখন আমি যারটা মুছে দেব, নেই জ্ঞান, তখন কি হবে? না তৎপুরুষ সমাস, এবার নং তৎপুরুষ সমাস। কিন্তু যখনই যার দিয়ে দেবো তখনই হবে এটা নং বহুব্রীহি সমাস। আরো একটা উদাহরণ দেখি। ধরো অবোধ, নেই বোধ সমান তৎপুরুষ, কিন্তু নেই বোধ যার সমান নং বহুব্রীহি, তখন হয়ে যাবে নং বহুব্রীহি। এই পার্থক্যটা জানতে হবে, মানে এটা বুঝতে হবে। তুমি যেমন ব্যাস বাক্য করবা
তেমন সমাস হবে। যেমন 10 আনন, 10 আননের সমাহার, তখন হবে সমাহার দীর্ঘ। আবার বলবো 10 আনন যার, তখন সংখ্যা বহুব্রী। ব্যাস বাক্যের উপর কিন্তু নির্ভর করে সমাসটা কি হবে। একাধিক পদের একাধিক সমাস হতেই পারে, তার ব্যাস বাক্যের উপর নির্ভর করবে। আচ্ছা, তারপরে দেখি, এবার আসি ব্যাধিকরণে। ব্যাধিকরণ সমানাধিকরণে কি বলেছিলাম? দুইটি পদে একই বিভক্তি থাকবে, তার ব্যাধিকরণ ঠিক তার বিপরীত হবে। দুটি পদে আলাদা আলাদা বিভক্তি হবে। দেখি, বিনা পানিতে যার সমান সমান বিনা পানি। দেখো, বিনাই শূন্য বিভক্তি, পানিতে তে বিভক্তি, তাহলে পূর্বপদ এবং পরপদে বিভক্তি আলাদা। তাহলে যে বহুব্রী সমাসের পূর্বপদে এবং পরপদে আলাদা আলাদা বিভক্তি থাকে তাকে বলা হবে ব্যাধিকরণ বহুব্রী সমাস। চন্দ্র শেখরে যার সমান চন্দ্রশেখর। চন্দ্রশেখর মানে হচ্ছে শিব, শিবের মাথায় চাঁদ থাকে। তারপর চন্দ্রতে কি আছে? শূন্য আছে। শেখরে কি আছে? শেখর এ আছে। দুটোই আলাদা আলাদা বিভক্তি আছে। যখন আলাদা আলাদা বিভক্তি থাকবে তখন সেটা হয়ে যাবে ব্যাধিকরণ বহুব্রী সমাস। ব্যাধিকরণ বহুব্রীর কয়েকটি শ্রেণী বিভাগ আছে, সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে করব সহার্থক বহুব্রীহি নিয়ে আলোচনা করব। সহার্থক বহুব্রীহি, সহ বা স, এই দুটো হচ্ছে সহ অর্থক অব্যয়। সহ অর্থক অব্যয়, এই সহ অর্থক অব্যয় পদ পূর্ব পদে যুক্ত হয়ে যে সমাস উৎপন্ন হয়, যে সমাসে সহ অর্থক পূর্বপদ থাকে তাকে বলা হয় সহার্থক বহুব্রী সমাস। যে বহুব্রী সমাসের বলতে হবে যে বহুব্রী সমাসের সহ অর্থক পূর্বপদ থাকে তাকে বলা হয় সহার্থক বহুব্রী সমাস। যেমন সপুত্র, পুত্রের সহিত বর্তমান। তারপরে দেখি ক্রিয়ার সহিত বর্তমান। দেখো, দুটোই সক্রিয় বা সপুত্র। আর ব্যাস বাক্যটা কি হবে? সহিত। বলছি সপুত্র, পুত্রের সহিত বর্তমান, বা সক্রিয় ক্রিয়ার সহিত বর্তমান, বা সবিনয়, বিনয়ের সহিত বর্তমান। বা আরো দেখি আমরা সবান্ধব, বান্ধবের সহিত বর্তমান। ঠিক আছে? সমান, সমান শুধু সমান কি হবে? মানের সহিত বর্তমান, সহিত বর্তমান। প্রত্যেকটাতে এরকম এই সহিত বর্তমান থাকবে, অর্থাৎ পূর্বপদে সহ অর্থক একটি অব্যয় থাকবেই, হয় সহ নইলে দৈর্ঘ্য। তাকে বলা হবে সহার্থক বহুব্রীহি। আচ্ছা, তারপরে আসি, এবার হচ্ছে উপমাবাচক বহুব্রীহি। উপমাবাচক বহুব্রীহি, উপমাবাচক বহুব্রীহি কোনগুলো দেখে নিই আমরা। অর্থাৎ উপমা বোঝাবে, যেমন আমরা কর্মধারায় সমাসে দেখেছিলাম উপমেয়, উপমান, সাধারণ ধর্ম। সে এখানেও যদি তেমন উপমা বোঝায় বহুব্রীহিতে, তখন সেটা হবে উপমাবাচক বহুব্রীহি সমাস। যেমন ধরো মীনাক্ষী, মিনের অক্ষীর ন্যায় অক্ষী যার। দেখো, উপমা মিনের অক্ষীর সঙ্গে তুলনা করা হয়েছে, মিনের অক্ষীর সঙ্গে তুলনা করা হয়েছে। মিনের অক্ষীর মতো যার অক্ষী তাকে বলা হবে মীনাক্ষী। ঠিক আছে? মাছের অক্ষীর সঙ্গে তুলনা করা হয়েছে। আর একটা দেখি বিধুমুখী, বিধুর মুখের
বিধুর ন্যায় মুখ জ্যার হয়ে যায়, বিধুর মুখ তো হয় না, বিধুর ন্যায় মুখ যার। বিধু মানে হচ্ছে চাঁদ, চাঁদের মতো মুখ যার, চাঁদের সঙ্গে মুখের তুলনা করা হয়েছে বা এর উপমা, অর্থাৎ উপমা বোঝানো হয়েছে, তাই এটাকে বলা হবে উপমাবাচক বহুব্রী। আরো একটা উদাহরণ দেখি, চাঁদ বদনী, চাঁদের ন্যায় বদন যার। চাঁদ দেখি, ডাকা বুকো, ডাকাতের মতো বুক যার। কমলাক্ষ, কমলের ন্যায় রক্ষী যার, কমলা যে পদ্মের মতো যার চোখ, তাকে বলে কমলাক্ষ। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি উপমাবাচক বহুব্রী। এবার আছে মধ্য পদলোপী বহুব্রী। এগুলো জাস্ট জেনে রাখো, অতটা গুরুত্ব না, তবুও জেনে রাখো। মধ্য পদলোপী বহুব্রী, যখন বহুব্রী সমাসে মধ্যের পদটা লোপ পেয়ে যাবে তখন তাকে বলা হবে মধ্য পদলোপী বহুব্রী। দেখি উদাহরণ আমরা, ক্ষুরধার, ক্ষুরধার, ক্ষুরের ধারের মতো তীক্ষ্ণ ধার যার। ক্ষুরের ধারের মতো তীক্ষ্ণ ধার যার, সে হচ্ছে ক্ষুরধার। তাহলে এই ধারের মতো তীক্ষ্ণ, এই পুরো পাত এটাই কি হয়েছে, লোপ পেয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে ক্ষুর আর ধার, অর্থাৎ মধ্যের পদটা সম্পূর্ণ লোপ পেয়ে যাচ্ছে, তাকে বলা হয় মধ্য পদলোপী বহুব্রী। আর একটা উদাহরণ দিই, পাঁচ সেরি। পাঁচ সের ওজন যার, পাঁচ সের ওজন যার, এবং মধ্যের পদটা লোপ পেয়ে যাচ্ছে, তাকে বলা হবে পাঁচ সেরি। আচ্ছা, তারপরে দেখো, তারপর আছে অনুষ্ঠানবাচক। এটা দরকার নাই, যেমন বউ ভাত, এগুলো আসলে বলা হয় সাধারণত বাক্যাশ্রয়ী সমাস। এখানে দিয়েছে যেমন বউ ভাত, বউকে ভাত দেওয়ার যে অনুষ্ঠান তাকে বলে বউ ভাত। বা অন্নপ্রাশন, অন্ন, দেখো কি আছে, অন্নপ্রাশন, অন্নপ্রসন, প্রসন মানে হচ্ছে ভক্ষণ হয় যে অনুষ্ঠানে, অন্নপ্রসন, প্রসন শব্দের অর্থ হচ্ছে ভক্ষণ, বা অন্নপ্রসন হয় যে অনুষ্ঠানে, এগুলো সব অনুষ্ঠানবাচক। আরও আছে জামাই ষষ্ঠী, ভাই ফোঁটা, ভাইকে ফোঁটা দেওয়া হয় যে অনুষ্ঠানে, ঠিক আছে। তারপরে আছে অলোক বা অলোক বহুব্রী। বহুব্রীর ক্ষেত্রে যদি এরকম লোপ না পায় পূর্বের পদ, তখন তাকে বলা হবে অলোক বহুব্রী। দেখি উদাহরণ, হাতে খড়ি, অর্থাৎ হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে। ঠিকই, হাতে খড়ির একটা বিভক্তি লোপ পায়নি, অবশ্যই অলুক তৎপুরুষ সমাস, কিন্তু বর্তমানে এগুলো নাম হয়ে গেছে বাক্যাশ্রয়ী সমাস, অর্থাৎ বাক্যকে আশ্রয় করে একটা সমাস হয়ে গেছে। এই মুখে বাদ বলো, হাতে খড়ি বলো, রক্তদান বলো, ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে। জুতা পায়ে, জুতা পায়ে সমান জুতা পায়ে যা, এটা দেখো একই থেকে গেছে, লোপ পায়নি, তাই এটা হচ্ছে অলুক বা অলোক বা অলুক বহুব্রীহি সমাস। আচ্ছা, নিত্য সমাস নিয়ে আলোচনা করবো এবার আমরা। যে সমাসের ব্যাস বাক্য হয় না বা ব্যাস বাক্য সম্ভব না, বা ব্যাস বাক্য করতে গেলে অন্য কোনো পদের সাহায্য নিতে হয়, তাকে বলা হয় নিত্য সমাস। যেমন ধরো জন্মান্তর, জন্মান্তর, জন্মের অন্তর হয় না, কি হয়, অন্য জন্ম। অন্য জন্ম। দেশান্তর, কি হবে, অন্য দেশ। মন্বন্তর,
কি হবে অন্যমনু। এই প্রত্যেকটারই ব্যাস বাক্য সাধারণত হয় না, আমাকে অন্য পদের সাহায্য নিয়ে তবেই ব্যাস বাক্য করতে হচ্ছে। যদি আমরা জন্মান্তর লিখে রাখতাম তাও কিন্তু ভুল না, কিন্তু আমার একটু শুনতে ভালো লাগবে তাই একটু এইভাবে করছি, অন্য দেশ, অন্য মনু, অন্য জন্ম। ঠিক আছে, চিহ্ন মাত্র, শুধুই চিহ্ন। ঠিক আছে, শুধুই চিহ্ন। দর্শন মাত্র, কেবল দর্শন। বিষয়ান্তর, অন্য বিষয়। গ্রামান্তর, অন্য গ্রাম। যুগান্তর, অন্য যুগ, ইত্যাদি ইত্যাদি। অব্যয়ীভাব সমাসের আলোচনা কি হবে? অব্যয়ীভাব সমাসের কি হবে? পূর্ব পদে একটি অব্যয় থাকবে এবং সেই পদের অর্থই প্রাধান্য পাবে। অর্থাৎ যে সমাসে পূর্ব পদে অব্যয় থাকবে এবং পূর্ব পদের অর্থই প্রাধান্য পাবে তাকে বলা হবে অব্যয়ীভাব সমাস। আচ্ছা দেখি একটা উদাহরণ। হাতে, কি হবে? ভাতের অভাব। ভাতের অভাব, হাবাতে। এই হাবাতে একটি অব্যয়, তাহলে এই হাবাতে কেমন ভাতে? হাবাতে, এটাই বোঝাতে চেয়েছে যে ভাতের অভাব। পূর্বপদটাই এই অব্যয়ের দ্বারা যেটা অর্থ হচ্ছে পদের, সেই অর্থটাকে বোঝাতে চেয়েছে, ভাত বোঝাতে চাইনি, ভাতের অভাব বোঝাতে চেয়েছে। এই হাটা দিয়ে তবে আমরা কিন্তু ভাতের অভাবটা বুঝতে পারছি। ঠিক আছে, এবার আমি বলি কয়েকটা কথা এখানে। এই অব্যয়ীভাব সমাস তুলে দেওয়ার কারণ কি? দেখা যায় সব ক্ষেত্রে অব্যয় থাকে না, অনেক সময় কি হয় উপসর্গ চলে আসে, উপসর্গের গুরুত্বটা বেশি দিয়ে ফেলি, তখন হয় কি সেটা উপসর্গ প্রাধান্য পেয়ে যায়। তাই উপসর্গ তৎপুরুষ বলে বা প্রাদি তৎপুরুষ বলে একটি সমাস ওখানটায় এনেছিলাম, যেহেতু উপসর্গ প্রাধান্য একই, ওখানে আলোচনা করিনি আমরা। উপসর্গ তৎপুরুষ বা পাতি তৎপুরুষ সমাসে কি হবে? যে তৎপুরুষ সমাসের পূর্বপদটি একটি উপসর্গ হবে তাকে বলা হবে প্রাদি তৎপুরুষ সমাস। দেখো ওখানে একটা উদাহরণ দেখো, এখানে একটা উদাহরণ দেখো, তাহলে বুঝতে পারবো আমরা। প্রভাব, দেখো প্রভাব পূর্বপদটা কি? একটি উপসর্গ, প্রকৃষ্ট ভাব। এটা আগে বলা হতো অব্যয়ীভাব সমাস, কিন্তু যেহেতু উপসর্গ আছে তাই এখন হয়ে গেছে একটি উপসর্গ তৎপুরুষ সমাস। তবে তুমি যেটাই লেখো ভুল হবে না, তুমি যদি অব্যয়ীভাব লেখো তাও ভুল হবে না। ঠিক আছে, বা উপসর্গ তৎপুরুষ লেখো সেটাতেও ভুল হবে না। আজ আরো একটা অর্থে আমরা অব্যয়ীভাব সমাসের ব্যবহারটা দেখে নিই। সামীপ্য অর্থে দেখো, সামীপ্য অর্থে সামীপ্য অর্থে কি হবে দেখি আমরা। সমক্ষ, পক্ষীর সমীপে, পক্ষীর সমীপে, বা আরো দেখি উপনগরী, উপনগরী, উপনগরী কি হবে? নগরীর সমীপে। এটা হচ্ছে সামীপ্য অর্থে অব্যয়ীভাব সময়। নামটাই দেখো অব্যয়ীভাব, অব্যয়ের যে ভাব সেটাই প্রাধান্য পাবে, এটা কিন্তু পূর্বপদ প্রাধান্য পায়। আচ্ছা হচ্ছে ক্ষুধার্থ অর্থে। আচ্ছা আরেকটা আছে পুনঃ অর্থে, দেখি হর রোজ, এটা পুনঃ অর্থে, পুনঃ অর্থে অব্যয়ীভাব। হর রোজ, রোজ রোজ, রোজ রোজ সমান হচ্ছে হর রোজ। আর একটা দেখি প্রতিক্ষণ, প্রতিক্ষণ কি হবে? ক্ষণে ক্ষণে, ক্ষণে ক্ষণে প্রতিক্ষণ। এগুলো হচ্ছে পুনঃ অর্থে বা বিপসা অর্থে বলতে পারো। বিপসা অর্থে একই শব্দ দুবার করে বলছে, তাহলে বিপসা আছে তাই বিপসা অর্থেও বলে। এবার দেখি ক্ষুদ্রার্থে, ক্ষুদ্র অর্থে, যেমন
উপনদী, উপনদী, উপনদীটা কি হবে? ক্ষুদ্র নদী। এটা আবার এমন হয় নদীর মতো, নদীর মতো বলতে পারো, তবে নদী নয়, তার মানে ক্ষুদ্র। আচ্ছা, উপবন, ঠিক ক্ষুদ্র বন বা বনের মতো। আচ্ছা, তারপরে দেখো সাদৃশ্য অর্থে ব্যবহার হয়, দেখি প্রতিমূর্তি, সাদৃশ্য অর্থে দেখি সাদৃশ্য অর্থে কি হবে? প্রতিমূর্তি, মূর্তির সদৃশ্য, মূর্তির মতো সদৃশ্য অর্থে। বা উপবন, আগে বললাম ওটা, এখানেও হবে বনের, সরি বনের সদৃশ্য। আচ্ছা, সীমা অর্থে দেখি, সীমা অর্থে দেখা যাক উদাহরণ, আমূল সমান কি হবে? মূল পর্যন্ত, মূল পর্যন্ত বা সমুদ্র পর্যন্ত। ঠিক আছে, এরপরে যদি আমি ব্যাপ্ত করে দিই তখন হবে কিন্তু ব্যাপ্তি তৎপুরুষ, কিন্তু যদি সমুদ্র পর্যন্ত এতটুকু করি তখন হবে অব্যয়ভাব। যদি অব্যয়টা নাই তবুও একটু আলোচনা করেছি, কোনো কোনো সময় প্রশ্ন দিয়ে দেয়, তার জন্য একটু আলোচনা করে দিচ্ছি। অতিক্রম অর্থে দেখো উন্নতি কি হবে? নতিকে অতিক্রম করে। তারপরে কি আছে দেখি, বেহাত, হাতের বাইরে। এগুলো প্রত্যেকটা হচ্ছে অতিক্রম অর্থে, অতিক্রম করে গেছে সেই অর্থে এগুলো দেখানো হলো। প্রত্যেকটা অর্থে আমি দেখিয়ে দিচ্ছি একটা দুটো করে। এটা হচ্ছে অনতিক্রম অর্থে, ওটা যে অতিক্রম ছিল এটা হচ্ছে অনতিক্রম অর্থ, অতিক্রম করবে না। দেখি যথার্থ, অর্থকে অতিক্রম না করে, সরি অর্থকে লেখা হয়নি, অর্থকে অতিক্রম না করে, অর্থকে অতিক্রম না করে। বা আরেকটা দেখি যথাসাধ্য, যথাসাধ্য, সাধ্যকে অতিক্রম না করে। দেখো অনতিক্রম বলেছি, যে অতিক্রম করতে পারবে না সেই অর্থে, এই সাধ্যকে অতিক্রম না করে। বা শক্তি, যথাশক্তি, শক্তিকে অতিক্রম না করে, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, তারপর দেখো সাকল্য অর্থে, সাকল্য বোঝাবে দেখি, হ্যাঁ সবাইকে বোঝাবে, যেমন ঝুড়ি শুদ্ধ। তার মানে কি ঝুড়িকেও বাদ না দিয়ে, দেখো সাকল্য বোঝাবে, সাকল্য অর্থে। ঢাকি শুদ্ধ, ঢাকিকেও বাদ না দিয়ে। কিংবা আবাল বৃদ্ধ বনিতা, আবাল বৃদ্ধ বনিতা। এবার দেখি পশ্চাৎ অর্থে,
দেখি পশ্চাৎ অর্থে কি পাই। অনুরাগ, ব্যাসবাক্য কি হবে? রাগের পশ্চাৎ অনুরাগ। তারপরে দেখি আবার আরো কয়েকটা উদাহরণ দেখি। অনুকরণ, অনুকরণ দেখি, অনুকরণ করণের পশ্চাৎ। করণের পশ্চাৎ অনুকরণ, রাগের পশ্চাৎ অনুরাগ। আচ্ছা, জাতের পশ্চাৎ অনুজাত, ইত্যাদি ইত্যাদি। যোগ্য অর্থে দেখি, যোগ্য অর্থে অর্থে যোগ্য অর্থে দেখে নিই আমরা। দেখো, অনুকূল, আচ্ছা কুলের যোগ্য, কুলের যোগ্য অনুকূল। আরো দেখি আমরা অনুরূপ, তোমরা নিজেই পারবা। দেখো, রূপের যোগ্য, রূপের যোগ্য অনুরূপ। অধিকার অর্থে, অনেক সময় অধিকার অর্থেও বোঝায়। দেখি অধিকার অর্থে কেমন আছে। আধ্যাত্ম হচ্ছে অধিকার অর্থে, অধিকার অর্থে দেখি অধিকার অর্থে কি আছে। আধ্যাত্ম, আধ্যাত্ম কি হবে? আধ্যাত্মটা আত্মাকে অধিকার করে, আত্মাকে অধিকার করে, আর করে হচ্ছে আধ্যাত্ম। আধ্যাত্ম হচ্ছে আত্মাকে অধিকার করে, আধ্যাত্ম। তারপরে কি আছে দেখি। অধিদৈব, অধিদৈব, দৈবকে অধিকার করে হচ্ছে অধিদৈব, এটা হচ্ছে অধিকার অর্থে। এবার হচ্ছে বৈপরীত্য অর্থে দেখি। বৈপরীত্য অর্থে দেখে নিই বৈপরীত্য অর্থে কেমন। ধরো প্রত্যুক্তি, প্রত্যুক্তি কি হবে? উক্তির বিপরীত, বৈপরীত্য, উক্তির বিপরীত বৈপরীত্য। আরো দেখি বিপক্ষ, একই রকম পক্ষের বিপরীত, পক্ষের বিপরীত বৈপরীত্য, এটা হচ্ছে বৈপরীত্য অর্থে। অন্তরাল অর্থে, অন্তরাল অর্থ হচ্ছে পরোক্ষ। অন্তরাল অর্থে, রাল অর্থে হচ্ছে দেখো পরোক্ষ, পরোক্ষ। পরোক্ষটা কি হবে? পরোক্ষ অক্ষির অন্তরালে, পরোক্ষ অক্ষির অন্তরালে, অক্ষির অন্তরালে হচ্ছে পরোক্ষ। আচ্ছা, আতিশয্য অর্থে, যেমন আতিশয্য অর্থে দেখি আতিশয্য অর্থে কেমন। হা হুতাশ, হা হুতাশ, হা হুতাশ
হা হুতাশ, হুতাশের আতিশয্য, হুতাশের আতিশয্য, হুতাশের আতিশয্য হচ্ছে হা হুতাশ। ঠিক হা পিত্তেশ, পিত্তেশের আতিশয্য হচ্ছে হা পিত্তেশ। আগ্নেয়গিরি, আগ্নেয়গিরি দেখো একটু অর্থটা জানতে পারলে আমাদের সুবিধা হয়। আগ্নেয়গিরি কি? যা থেকে আগুন বেরোয়, তাই তো, আগুনের মতো লাভা বেরোয়। তাহলে এটাকে ব্যাসভাবে কিভাবে ভাঙবো দেখো, অগ্নু বা অগ্নি, অগ্নি না বলে অগ্নি বলি, অগ্নি উদ্গীরণ গিরণকারী গিরি, তাই তো। কিন্তু এখানে ঘটনাটা কি হয়েছে, কি সমাস হবে, এই উদ্গীরণকারীটা লোপ পেয়ে গিয়েছে, তাই মধ্যপদটা লোপ পেয়ে গেছে, তাই এটা হবে কি মধ্য পদ লোপী কর্ম ধারয়। সংক্ষেপে লিখলাম মধ্য পদ লোপী কর্ম ধারয়। আরো দু একটা উদাহরণ দেখি, আলোচনা করি আমরা। নির্লজ্জ, নির্লজ্জ এটা দুরকম সমাস হয়, নির্লজ্জা না তৎপুরুষ, আবার নেই লজ্জা যা, তখন না বহুব্রীহি। নির্লজ্জ, যুধিষ্ঠির যুদ্ধে স্থির, স্থির যুদ্ধে স্থির কি হবে, যুদ্ধের স্থান বুঝেছে, তাহলে অধিকরণ তৎপুরুষ। তৎপুং অধিকরণ তৎপুরুষ সমাস। আরো একটা দেখি, সাতিশয়, সাতিশয় দেখো তিনটা সহ অর্থ এখানে আছে, কি হবে তাহলে, অতি শয়ের শয়ের সহিত বর্তমান সমান সমান কি সমাস হবে তাহলে, সহ সহার্থক বহুব্রীহি, সহার্থক বহুব্রীহি। প্রদর্শক, পথ প্রদর্শক, প্রদর্শক পথ প্রদর্শক, পথ প্রদর্শন করেন যিনি, করেন যিনি, তাহলে কি সমাস হবে, করেন যিনি বা শেষে যিনি বা যে থাকে সাধারণত উপসর্গ তৎপুরুষ হয়, আর তা তো সংজ্ঞা তো বলেছি যে উপপদের সঙ্গে কৃদন্ত পদের সমাস হবে, তাই এটা হবে উপপদ, উপপদ তৎপুরুষ। শেষে যিনি বা যে থাকলে সাধারণত উপসর্গ তৎপুরুষই হয়। অধম যে নর মধ্যে যে থাকলে সাধারণত সাধারণ কর্মধারায় হয়, সাধারণ কর্মধারয়, সাধারণ কর্মধারয় সমাস। শোধনাগার, শোধনাগার কি সমাস হবে, শোধনের নিমিত্ত আগার, নিমিত্ত তয় তয় হবে, নিমিত্ত আগার, নিমিত্ত তৎপুরুষ। দোয়েল পাখি, কিভাবে আসবে করে দেখি আমরা একবার।
দোয়েল নামক পাখি। এখানে দেখো মধ্যের পদটা লোপ পেয়ে যাচ্ছে, তাহলে এটা হবে মধ্য পদ লোপী কর্ম ধারক। মধ্য পদ লোপী কর্ম ধারক। চার দেখি সঙ্গভ্রষ্ট। সঙ্গ হইতে ভ্রষ্ট। সঙ্গ হইতে ভ্রষ্ট, হইতে থেকে কোন কারক? অপাদান, তাহলে হবে অপাদান কারক, অপাদান তৎপুরুষ। আচ্ছা, তারপরে হচ্ছে দেখি মিস কালো। মিস কালো, মিস কালো। নিশির ন্যায় কালো। কি কি আছে এখানটায়? উপমান আছে, সাধারণ ধর্ম আছে, না আছে উপমিত, তাহলে এটা উপমান কর্মধারায়, কর্মধারয়, উপমান কর্মধারয়। আচ্ছা, বিকলাঙ্গ। দেখো বিকল হয়েছে অঙ্গ যার। ওই আছে এটা বহুব্রী সমাস, শেষে যার থাকলে সাধারণত বহুব্রী হয়। শেষে যার থাকলে সাধারণত বহুব্রীহি সমাস হয়। আচ্ছা, কুশীলব। কুশীলব এটা একটা দেখো কি হবে? কুশ ও লব সমান দ্বন্দ্ব, দ্বন্দ্ব সমাস। পুরুষোত্তম। পুরুষোত্তম কি হবে? পুরুষ যে উত্তম হয় না, উত্তম যে পুরুষ, উত্তম যে পুরুষ, উত্তম যে পুরুষ, এস যে কর্মধারয়, কর্মধারয় সমাস।